আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক অসহায় প্রেগনেন্ট মহিলাকে আয়নার জগতের নোংরা জিন দ্বারা নির্যাতিত করার মাধ্যমে তৈরি করা হয় এক বিশেষ প্রজাতির জিন, যার নাম কুন্তিলানাক। অনেক সাধনার পর এই জিন তৈরি করেও নিজের স্বার্থ হাসিল করতে পারছিল না ব্রত। তাই তো সে এবার এই জিনের মেয়ের উপরই ওই একই কিছু করতে চাইছিল। তবে যে মেয়েকে কেউ আঘাত করলে কুন্তির এই জিন একদম পাগল হয়ে যায় এবং ওই ব্যক্তিকে জানে মেরে ফেলে। সেই মেয়ের উপর এই রিচুয়াল ব্রত কিভাবে করবে জানতে হলে দেখতে হবে আজকের এই গল্প, যার নাম মাঙ্কুজিভো 2। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা একটা সিনেমা হলের দৃশ্য দেখতে পাই, যেখানে বাবা ব্রতর সাথে উমা এসেছিল সিনেমা দেখতে। এই সিনেমার নায়িকা মৌরিন এবং তার বয়ফ্রেন্ড জেনারেল সেখানে উপস্থিত ছিল। তবে এই সিনেমা চলাকালীন উমা দেখতে পাই কোনো এক গুন্ডা দল তাদের উপর হামলা করেছে এবং সেখানে দর্শক সারিতে থাকা সকলকে একে একে নৃশংসভাবে হত্যা করছে। তবে এটা শুধুমাত্র উমাই দেখতে পারছিল। এই দৃশ্য দেখে উমা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। যে জিনিসটা লক্ষ্য করে দূর থেকে রিম্বা নামের একজন ছেলে। বাকি সবাই স্বাভাবিকভাবে মুভি দেখছিল। উমা বুঝতে পারছিল না যে সে এইসব কেন দেখছে, তাই সে সিনেমা হল থেকে বেরিয়ে আসে। সে বাইরে এসে ভাবছিল যে সে মাত্র কি দেখেছে। তখনই সিনেমা হল থেকে আরেকজন লোক বের হয়ে সরাসরি চলে যায় পাশের একটা ঘরে। তার পিছু পিছু উমাও ওই রুমে প্রবেশ করতে যায়। তবে সে ভেতরে কি আছে এটা দেখতে পেত তার আগেই পেছনে ওই নৃশংসতা আবারও শুরু হয়ে যায়, যে কারণে উমা ভয়ে নিচে চলে আসে। তবে এতেও সবকিছু থামে না। এই নৃশংসতার লাশ দেখে সে যখন বাইরে দৌড়ে যেতে যাচ্ছিল, তখনই সিঁড়ির কাছে থাকা ওই দরজাটি বাইরে থেকে কেউ একজন খোলার চেষ্টা করতে থাকে। উমা সাহস করে দরজাটি খুলতেই অসংখ্য লাশ এসে তার সামনে পড়ে। এটা দেখে উমা আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে চলে আসে রিম্বা। এই সব কিছু উমা দেখতে পারলেও রিম্বা সহ বাকি মানুষের জন্য এই পুরো পরিবেশটাই ছিল স্বাভাবিক, যেটা বুঝতে পারার পর উমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে সিনেমাটাও শেষ হয়ে যায়। সকলে বেশ খুশি হয়েছিল এই সিনেমার সাকসেসে। ব্রতই মূলত এই সিনেমা হলটি নতুন চালু করেছিল, যে কারণে সে একটা সফলতার পার্টির আয়োজন করে। সেখানে তার অনেক ধরনের গেস্ট ছিল। কার্মিলা এখানে ব্রতর কাছে একজন লোককে নিয়ে আসে। আমরা জানতে পারি এই লোকটিকে ব্রত তার কালো জাদুর মাধ্যমে সাহায্য করেছিল তার কম্পিটিটরকে মেরে ফেলতে। অর্থাৎ সময়ের সাথে সাথে ব্রতর এই কালো জাদুর চর্চা আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। এখানে নিয়াই এই কাজের জন্যই দুজন মেয়েকেও নিয়ে আসে, যাদের সাথে ব্রত বেশ হেসে খেলে কথা বলে। তবে মেয়ে দুটো তো জানতোই না যে তাদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে। সেই সাথে জানতো না উমাও। উমা এই পার্টি থেকে দূরে ঘরের ভেতরে একা ছিল, যেখানে রিম্বা আসে তার সাথে কথা বলতে। সে মূলত জানতে চাইছিল গতকাল রাতে উমা সিনেমা থিয়েটারে কি দেখেছিল। তবে উমা তার কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন রিম্বা লক্ষ্য করে একজন লোক উমার পিছু নিয়েছে। ফলে রিম্বার উমার জন্য চিন্তা হতে থাকে এবং সে তাদের পিছু পিছু চলে যায়। কিছুটা ভেতরে যেতেই সে ওই লোকটিকে একটা রুমে ঢুকতে দেখতে পায়। তবে ওই রুমের সামনে যাওয়ার আগেই আরেকটা রুম থেকে বেরিয়ে আসে উমা। তখন রিম্বা তাকে জানায় ওই লোকটির ব্যাপারে। তাই তো তারা দুজন আস্তে আস্তে করে ওই ঘরে চলে আসে। এটা ছিল ব্রতর স্টাডি রুম। রিম্বা বলে সে এই জায়গাটিতে নজর রাখছে। ততক্ষণে উমা যেন বাইরে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে। তবে উমা বাইরে যেতে যাবে এমন সময় তার সামনে চলে আসে ওই লোকটি। ওই লোকটি মূলত তার টিচারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছিল। সে জানায় ব্রত তার টিচারকে হত্যা করেছে, যার প্রতিশোধ সে উমাকে মেরে নিবে। এরই মাঝে রিম্বা তার ক্যামেরাটি রেখে হামলা করে ওই লোকটির উপর। ফলে ওই লোকটি এবং রিম্বার মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। লোকটি এখানে তার পকেট থেকে ছুরি বের করে আনে। তবুও রিম্বা তার সাথে কোনো মতে লড়াই করতে থাকে। এক পর্যায়ে রিম্বাকে আঘাত করে সে অজ্ঞান করে ফেলে। এর মাঝে উমা তার উপর আক্রমণ করে। সে উমাকেও মাথায় আঘাত করে সেখানেই অজ্ঞান করে ফেলে। তখন আমরা বাইরে নিয়াইকে দেখতে পাই, যে কিনা এই সব কিছু অনুভব করতে পারছিল। সে একটা স্মাইল করে সেখান থেকে চলে যায়, কেননা সে জানতো যে উমাকে আঘাত করলে ওই লোকের কি হবে। আর এমনটিই হয়। উমার চোখ লাল হয়ে যায় এবং সে ভয়ঙ্কর ওই গানটি গাইতে থাকে। সাথে সাথে চারিদিকের পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। লোকটি দ্রুত বেরিয়ে যেতে চাইছিল এমন সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে কুন্তিনালাক, অর্থাৎ উমার মা কান্তির আত্মা, যে কিনা লোকটিকে সেখানেই নৃশংসভাবে হত্যা করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে রিম্বার। সে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে উমার কাছে।
তখনই সে লক্ষ্য করে পাশের ঘরের লাইটটি ফ্লিকার করছে, তবে সে এখানে কান্তির আত্মাকে দেখতে পায় না। এখন এই ঘটনার পর ওই দিন রিম্বা আবারও চেষ্টা করে উমার সাথে কথা বলার, তবে উমা তখনও পর্যন্ত রিম্বাকে সবকিছু বলতে রাজি ছিল না। তখন রিম্বা বলে সে এই ব্যাপারে ব্রতকে জিজ্ঞাসা করবে, যা শুনে উমা তাকে নিষেধ করে, কেননা সে চাইছিল না তার বাবা অযথা এইসব নিয়ে চিন্তা করুক। তবে রিম্বার মতে তার বাবার সবটা জানা উচিত। এরই মাঝে সেখানে চলে আসে ব্রত। ব্রত তাকে ধন্যবাদ জানায় তার মেয়ের জীবন বাঁচানোর জন্য, আর এরপর রিম্বা সেখান থেকে চলে যায়। ওই রাতে আমরা দেখতে পাই ব্রত তাদের বাড়ির নিচের অংশের একটা গোপন জায়গায় যাচ্ছে, যেখানে আগে থেকেই বসে কথা বলছিল নিয়াই এবং কার্মিলা। আজও তারা বেঁচে গিয়েছে উমার কারণে, কারণ উমাই একমাত্র ব্যক্তি যে কিনা কান্তিকে ডাকতে পারে। তাদের কাছে কান্তিকে আটকে রাখার পথ থাকলেও তাকে ডাকা অথবা নিজেদের কাজে ব্যবহার করার কোনো শক্তি ছিল না। এটা করতে পারত শুধুমাত্র উমা। আসলে উমা নিজেও করতে পারতো না। সে কোনো বিপদে পড়লে কান্তির আত্মা এমনিতেই তাকে সাহায্য করতে আসতো। তবে এই ব্যাপারটা তো ব্রতদের জন্য ঠিক না। কখনো যদি উমা আসল সত্য জেনে যায় তাহলে তাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, যার ফলে তারা পড়বে মহাবিপদে। তবে এই মুহূর্তে ব্রত এটা নিয়ে ভাবতে চাইছিল না, বরং সে তো তার সিলভার বিজনেসের ব্যাপারে ভাবছিল, যে কাজে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল দার্ত। তার কাছে থাকা সিলভার খুবই মূল্যবান, যে কারণে ব্রত চাইছিল তার কাছ থেকে তার সিলভার আত্মসাৎ করতে। আর নিয়াইকে ব্যবহার করে সে দার্তর সিলভারের ব্যাপারে সিক্রেটও জেনে গিয়েছে। মূলত দার্ত নিজেও একজন শয়তানের পূজারী। সে শয়তান ইঁদুরদের পূজা করে এবং অনেক মানুষদেরকে বলি দিয়ে ইঁদুরদেরকে খাইয়ে দেয়। আর এর বদলে ইঁদুরের রূপে থাকা ওই শয়তানরা তাকে দেয় অতি মূল্যবান সিলভার, যার দাম বাজারে সব থেকে বেশি। নিয়াই জানায় এবার তাদের শত্রু বেশ স্ট্রং, কেননা দার্ত এমন একজন ব্যক্তি যে কিনা নিজেই নিজের স্ত্রী সন্তানকে বলি দিয়েছিল ওই সিলভার কয়েন পাওয়ার জন্য। এখন তার হাত থেকে তার এই সম্পদ আত্মসাৎ করতে গেলে তারই রক্তের কাউকে তাদের বলি দিতে হবে। এ কারণেই ব্রত দার্তর রক্তের কাউকে খুঁজছিল। এদিকে সে মাঙ্কুজিওর জন্য চেষ্টা করে যাচ্ছিল, অর্থাৎ ওই শক্তি অর্জনের চেষ্টা, যে শক্তি দ্বারা সে কুন্তিলানাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সে আবারও কিছু রিচুয়ালের মাধ্যমে খাবার তৈরি করে, যে নোংরা খাবার হাতে নিয়ে নিয়াই পৌঁছে যায় আয়নার জগতের ওই ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে বিভিন্ন ধরনের ভূত, পেতনি, শয়তান, জিনেরা ছিল। সেখানে সে একটা গাছের কাছে যায় এবং সেখানে ওই খাবারটি রাখে। খাবার রাখা মাত্রই সেখান থেকে বেরিয়ে আসে কান্তি। এটাই ছিল উমার মা কান্তির আত্মা, অর্থাৎ ওই কুন্তিলানাক যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এত বছর ধরে ব্রত করে যাচ্ছে। তবে এবারও তারা সফল হয় না। নিয়াই ওই জগতে পৌঁছে গেলেও সিলভার পিনের সাহায্যে কান্তির আত্মাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। ফলে বিফল হয়ে সে ফিরে আসে আসল দুনিয়াতে, যেখানে ব্রত তাকে আশ্বাস দেয় যে সবকিছুর একটা সময় আছে আর সে ওই সময়ের জন্য অপেক্ষা করবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা রিম্বাকে দেখতে পাই, যে কিনা একা একা ঘুমিয়েছিল। তার পাশ দিয়ে একটা ইঁদুর হেঁটে বেড়াচ্ছিল, যা দেখে রিম্বার ঘুম ভেঙে যায়। এমন সময় সে তার ঘরের আলমারির ভেতর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সাহস করে সে ওই আলমারির দরজা খুলতেই চমকে ওঠে, কেননা ভেতরে ছিল এক রক্তাক্ত লাশ। এটা দেখা মাত্রই রিম্বার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। এই স্বপ্ন দেখে সে অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এমন সময় সেখানে চলে আসে নিয়াই। আমরা এখানে জানতে পারি যে রিম্বো মূলত দার্তর সাথে থাকতো। নিয়াই নিজেও দার্তকে হাত করার জন্য তার সাথে এসে থাকতে শুরু করেছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো রিম্বো দার্তর ভাতিজা, অর্থাৎ রিম্বোই হতে চলেছিল ব্রতর পরবর্তী টার্গেট, যেহেতু সে দার্তর রক্তের ছিল। নিয়াই বুঝতে পারে যে রিম্বা ভয়ানক স্বপ্নের কারণে ঘুমাতে পারছে না, তাই সে এখানে রিম্বার জন্য একটা শরবত বানিয়ে নিয়ে আসে। তার মতে এটা ঠিকমতো পান করলে রিম্বার ঘুমে কোনো অসুবিধা হবে না। তবে রিম্বা কাউকেই বিশ্বাস করত না, যে কারণে সে ওই সময় শরবতটি মুখে রাখলেও পরবর্তীতে নিয়ে যাওয়া মাত্রই সে সেটা ফেলে দেয়। দৃশ্য চলে আসে পরদিন সকালে, যেখানে মুভির সফলতার জন্য সিনেমা হলে একটা সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিল উমাও। ভিড়ের মাঝখান থেকে সে সকলকে দেখছিল। এমন সময় আচমকা উমা আবারও ওই সব ভয়ানক দৃশ্য অনুভব করতে পারে, যা তার আশেপাশেই ঘটছিল। মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, যেটা দেখে উমা নিজের চোখ ঢেকে ফেলে। তবে কিছুক্ষণ পরেই সে দেখতে পায় সবকিছু স্বাভাবিক।
সে এতে করে অনেকটা ঘাবড়ে যায় এবং তখনই ওই ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে যায়, যে জিনিসটা লক্ষ্য করে রিম্বাও। এদিকে উমা সেখান থেকে দৌড়ে চলে যায় উপরের তলায়, যেখানে ওই রুমটা ছিল, যে রুমের ভেতরে সে কল্পনায় ওই লোকটিকে প্রবেশ করতে দেখেছিল। এখানে এই রুমটার প্রতি সে অদ্ভুত এক আকর্ষণ অনুভব করছিল, তাই তো সে রুমটার ভেতরে কি আছে তা দেখার জন্য এগিয়ে যায়। তবে রুমটা সে খুলতে যাবে এমন সময় সেখানে চলে আসে রিম্বা। এবারও রিম্বা তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, তবে উমা তার সাথে কোনো কিছুই শেয়ার করতে চাইছিল না। সে ওয়াশরুমের বাহানা করে সেখান থেকে চলে যেতে চাইলে রিম্বা তার পিছু পিছু নিচে নেমে আসে এবং তাকে জানায় যে সেও উমার মতোই উল্টোপাল্টা জিনিস দেখে। এই সিনেমা থিয়েটার যেন তাকে কোনো কিছু বলতে চায়, আর সে জানে উমাও এখানে বিভিন্ন আত্মাদেরকে দেখতে পায়, তাই উমা যেন এই ব্যাপারটা তার কাছ থেকে না লুকায়। এরপরও উমা তাকে কিছুই বলতে চায় না, কেননা তার মনে হচ্ছিল যে সবাই তাকে পাগল বলবে। আর এই কারণেই রিম্বা এতবার বলার পরও সে রিম্বার সাথে কোনো কিছুই শেয়ার করে না। রিম্বা তাকে নিয়েও ভীষণ চিন্তিত ছিল, আর এ থেকেই আমরা বুঝতে পারি যে রিম্বা মূলত উমাকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে নিয়ায়ও দার্তোর অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল, যার ফলে দার্তো এখন নিজের সব থেকে বড় সিক্রেট অর্থাৎ ওই সিলভার কয়েনের সিক্রেট তার সাথে শেয়ার করে। ন্যায় এখানে অভিনয় করতে থাকে যে সে দার্তোকে সাহায্য করছে ওই ইঁদুরদের প্রসন্ন করে আরো বেশি সিলভার অর্জন করায়, তবে তার আসল উদ্দেশ্য তো ছিল ভীষণ মারাত্মক। ওই দিন আমরা দেখতে পাই দার্তোর ভাতিজা অর্থাৎ রিম্বা যায় তাদের কোম্পানিতে, আর সে বহু বছর পর এই কোম্পানিতে এসেছিল। এমন সময় কোম্পানির ভেতরে কাজ করার সময় এক কর্মচারীর হাতে মারা পড়ে এক ইঁদুর, যে ব্যাপারটা দেখে কর্মচারী ভীষণ ভয় পেয়ে যায়, বিশেষ করে সে যখন জানতে পারে যে একটা নয় বরং সে ভুলবশত দুটো ইঁদুর মেরে ফেলেছে। দার্তো সেখানে চলে আসে এবং ওই কর্মচারী তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তবে রিম্বা বুঝতে পারে না যে সামান্য দুটো ইঁদুর মেরে ফেলার কারণে দার্তো কেন এত দুঃখী। দৃশ্য চলে যায় ব্রতর কাছে, যেখানে তার সাথে দেখা করতে এসেছিল এই শহরের সব থেকে প্রভাবশালী পুলিশ অফিসার আওয়ান। ব্রত জানতো দার্তো যা কিছু করেছে আওয়ানের সাহায্য নিয়েই করেছে, এ কারণেই সে মূলত এখন আওয়ানকে হাত করতে চাইছিল। তাই তো সে এখানে প্রথমে এটা বোঝায় যে সে সবকিছু জানে, দার্তোর হয়ে আওয়ান কি কি খারাপ কাজ করেছে সবকিছু, কিভাবে দার্তোর ভাইকে তারা ধোঁকা দিয়েছে। দার্তোর ভাইয়ের নাম ছিল হারিও। এই কোম্পানি, এই টাকা পয়সা, সম্পদ সবকিছুই ছিল হারিওর। দার্তো তো নিজে কখনো সফল হতেই পারেনি, বরং অদ্ভুতভাবে হঠাৎই হারিও এই শহর থেকে যেন গায়েব হয়ে যায়। তখন আওয়ান তার ভুল ভাঙিয়ে বলে যে হারিও এখান থেকে গায়েব হয়নি, বরং সে তো তার কাজের জন্য পুরো জাতির কাছে অপরাধী। আর সেই কুখ্যাত ঘটনা কি ব্রত জানে না? ব্রত বলে সে সবটাই জানে, তবে তার গায়েব হওয়া বা তার অপরাধী হওয়ার কারণে কোনোভাবেই সম্পদ চলে যায় না দার্তোর কাছে। সে কিভাবে এত বছর ধরে এই সকল সম্পদ ভোগ করছে? উত্তরে আওয়ান বলে কারণ হারিওর কেউ নেই। তখন তার ভুল ভাঙায় ব্রত এবং জানায় হারিওর স্ত্রী এবং সন্তান অন্য শহরে বসবাস করত। পলিটিক্যাল কারণে সে তার সন্তান এবং স্ত্রীকে দূরে রেখেছিল, আর তার ছেলে এখন বড় হয়ে গিয়েছে, যা শুনে আওয়ান এবার একটু ঘাবড়ে যায়। তখন ব্রত তাকে বোঝায় যে এই মুহূর্তে সে যদি দার্তোর সাথে থাকতে যায় তাহলে সে লসে পড়বে, কেননা দার্তোর এমনিতেও বয়স হয়ে গিয়েছে, সে কিছুদিন পর এমনিও মারা যাবে অমনিও মারা যাবে, এছাড়া তার বংশধর বলেও কেউ নেই পৃথিবীতে। তাই সময় এসে গিয়েছে আওয়ানের দল বদলানোর। এই মুহূর্তে তার সব থেকে বড় শত্রু হারিওর ছেলে, যা শুনে আওয়ান একটু অবাক হয়। এর মানে কি এইসব সম্পদ ব্রত হাতিয়ে নিতে চাইছে? এটা বুঝতে আর তার বেশি দেরি হয় না, তাই সে ব্রতর অফার একসেপ্ট করে নেয় এবং বলে সে সামলে নিবে হারিওর ছেলেকে। তখন ব্রত তাকে বলে যে হারিওর ছেলের ব্যাপারে তার কোনো কিছুই করা লাগবে না, সে শুধুমাত্র যে কোনো সিচুয়েশনে ব্রতর পাশে থাকে যেন, বাকিটা ব্রত নিজেই সামলে নিবে। এখানে আমরা বুঝতে পারি হারিওর যে ছেলের কথা তারা বলছিল সে আর কেউ নয় বরং রিম্বা, যে কিনা এত বছর পর তার চাচার কাছে এসেছিল সবকিছু দেখতে। সে মূলত ব্যবসা বাণিজ্য দেখতে আসেনি, বরং সে তো ওই রহস্য উদ্ঘাটন করতে এসেছিল যে রহস্যের কারণে তার বাবা গায়েব হয়ে গিয়েছিল। এখন এরপর আমরা ব্রত এবং নিয়াইকে দেখতে পাই, যারা কিনা আবারও ওই রিচুয়াল করছিল, যে রিচুয়ালের মাধ্যমে নিয়াই গিয়ে পৌঁছেছিল আয়নার ওই জগতে। এদিকে ওই সময় উমা হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে যায়। কিছু আওয়াজ শুনে কৌতূহলবশত উমা ওই রুমের ভেতরে প্রবেশ করে। এই রুমের ভেতরে জিনিসপত্র দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে কালো জাদুর কোনো রিচুয়াল করা হচ্ছে।
সেখানে ছিল অসংখ্য ইঁদুর এবং কিছু দূরে দাঁড়িয়ে ছিল কেউ একজন, যার কাছে এগিয়ে যায় উমা। তার কাছে এগিয়ে যেতেই উমা হতবাক হয়ে যায়, কেননা এটা ছিল রিম্বা, যে কিনা পুরোপুরি ওই ইঁদুর দ্বারা আহত। এটা দেখে ভয় পেয়ে উমা দৌড়ে পালাতে গেলে সে নিচে পড়ে যায়, যেখানে এই ভয়ঙ্কর ইঁদুরগুলো তার দিকে এগোতে থাকে। উমা তখন দৌড়ে রুম থেকে বাইরে চলে যায়, যেখানে এবার সত্যিকারের রিম্বা চলে আসে তার সামনে এবং তাকে সামলে নেয়। এই পুরো ঘটনাটি যখন ঘটছিল তখন ওই সময় আমরা কান্তিকে দেখতে পাই, যে কিনা আয়নার জগতের ওই গাছের মধ্যে থেকে নিজের মেয়ের জন্য ছটফট করছিল, কেননা এই শয়তান ইঁদুরগুলো তার থেকেও বেশি শক্তিশালী ছিল। নিয়াইও এই ব্যাপারটা লক্ষ্য করে। এদিকে উমা এবং রিম্বার মধ্যে যে একটা সখ্যতা গড়ে উঠছে, এই ব্যাপারটাও ব্রত এবং নিয়াই জেনে যায়। একদিকে উমা এবং রিম্বা একে অপরকে পছন্দ করত, অন্যদিকে কার্মিলার বোন মৌরি, যে কিনা আওয়ানের গার্লফ্রেন্ড ছিল, সেও আস্তে আস্তে প্রেমে পড়ে যাচ্ছিল রিম্বার। যে ব্যাপারটা আওয়ান লক্ষ্য না করলেও নিয়াই ঠিকই লক্ষ্য করে। এখন পরদিন উমা যায় রিম্বার সাথে দেখা করতে তাদের কোম্পানিতে, যেখানে সে দেখতে পায় সব ওয়ার্কাররা ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। যে ব্যাপারটা দেখে সে বেশ অবাক হয়। সেখানকার এক ওয়ার্কার তাকে জানায় যে ভেতরে রিম্বা নাকি তাদেরকে কিছু একটা ফেলে দিতে বলছে। উমা এই কথার কোনো কিছু বোঝে না, তাই সে ভেতরে চলে যায়, যেখানে সে টেবিলের উপর একটা ইঁদুর মরা অবস্থায় দেখতে পায় এবং সবটা বুঝে যায়। মূলত ভুলবশত রিম্বা একটা ইঁদুর মেরে ফেলেছিল, যে ব্যাপারটা নিয়ে তার কোনো আফসোস ছিল না। সে ওয়ার্কারদের এটা পরিষ্কার করতে বললে তারা ভীষণ ভয় পেয়ে যায়। এমনকি এটা বুঝতে পারার পর উমা নিজেও রিম্বাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। ভেতরে আসতেই সে দেখতে পায় রিম্বা ঠিক আছে, তবে পর মুহূর্তে সে একটা বিশাল আকৃতির লেজ দেখতে পায় এবং সাথে সাথে পাশের আলমারিটি তাদের উপর গিয়ে পড়ে। যদিও উমার কারণে রিম্বা এই যাত্রায় বেঁচে যায়। রিম্বা এই কারণে হসপিটালে উমাকে ধন্যবাদ জানাচ্ছিল, তবে উমা তাকে জিজ্ঞাসা করে যে সে কি ওই ইঁদুরটিকে মেরে ফেলেছিল। রিম্বা এই ব্যাপারে হ্যাঁ বললে উমা অনেক বেশি ঘাবড়ে যায়। সে বলে সে প্রথম থেকে রিম্বাকে কোনো কিছু বলতে চায়নি, কেননা তার মনে হয়েছে রিম্বা তার কথাই বিশ্বাস করবে না। সে প্রায় কোনো দুর্ঘটনার স্থল থেকে ভবিষ্যৎ এবং অতীতের কিছু ঝলক দেখতে পায়, যার মাধ্যমে সে অনেক কিছু জানতে পারে। যেমন সে জানতে পেরেছিল ওই ইঁদুরগুলোর ব্যাপারে। ভুলবশত যেই এই ইঁদুর মেরেছে সেই মারা গিয়েছে খুবই নৃশংসভাবে, তাই সে ভয় পাচ্ছিল রিম্বাকে নিয়ে। রিম্বা তাকে আশ্বাস দেয় যে সে নিজের খেয়াল রাখবে, আর সে উমাকে ভরসা করে। তাদের এই সুন্দর মুহূর্তটা দূর থেকে দেখতে পায় ব্রত। নিয়াইও এখানে ব্রতকে এই ব্যাপারেই বলতে চাইছিল যে উমা এবং রিম্বা আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে, যে ব্যাপারটা নিয়ে ব্রতর মাথায় কোনো চিন্তাই ছিল না। সে বরং নিয়াইকে বলে যে একটা সময় যখন উমা সবটা জেনে যাবে, তখন এই পৃথিবীতে উমার থেকে বড় শত্রু তাদের জন্য আর কেউই হবে না। তাই তাদের উমার ব্যাপারেও ব্যবস্থা করতে হবে, আর তাদের দুজনকার এই ভালোবাসার টান তাদের এই অসৎ উদ্দেশ্যকে আরো বেশি সফল করে তুলবে। এখন ওই দিন রিম্বা এবং উমা যায় থিয়েটারে, যেখানে উমা এবার রিম্বাকে সবকিছু খুলে বলতে চাইছিল। তার আগে সে রিম্বাকে প্রশ্ন করে যে তার বাবা তো আগেই থিয়েটারের মালিক ছিল, অর্থাৎ হারিও। সে নিজের বাবার ব্যাপারে কি জানে? উত্তরে রিম্বা বলে যে যতটুকু তার মা তাকে জানিয়েছিল ততটুকুই সে জানে, আর তার মা তাকে বলেছিল যে তার বাবা প্রায় সময় এই থিয়েটারে নিজের বিজনেসের মিটিং রাখত, আর তার বিজনেসে যেমন অনেক বেশি প্রতিযোগিতা ছিল তেমন শত্রুতাও অনেক বেশি ছিল। একদিন এরই জের ধরে কিছু লোকেরা আক্রমণ করে থিয়েটারে এবং থিয়েটারে আসা প্রত্যেককে নৃশংসভাবে খুন করতে থাকে ওই লোকগুলো, এবং থিয়েটারও পুড়িয়ে দেওয়া হয়। আর এই কারণেই তার বাবা অ্যারেস্ট হয়েছিল। এরপর আর সে কিছুই জানে না। তার বাবা এখন কোথায়, সে আদৌ বেঁচে আছে কিনা, এইসব ব্যাপারে সে কিছুই জানে না। এইসব শুনতে শুনতেই উমা ওই ঝলকগুলো দেখতে পায়, যেগুলো সে প্রায় এই থিয়েটারে দেখতে পেত। অর্থাৎ এই সব কিছু ছিল অতীতে ঘটা হারিওর বাবার সময়কার ঘটনা। ফলে এবারও উমা ভয় পেয়ে গেলেও সে সবটা বুঝতে পারে এবং রিম্বাকে খুলে বলে, এবং এটাও বলে যে সে রিম্বাকে নিয়ে অনেক ভয় পাচ্ছে। সে কোনো এক আসন্ন বিপদের ব্যাপারে আজ করতে পারছে, তাই সে রিম্বাকে এইসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি করতে নিষেধ করে। তবে রিম্বা তো এই কথা কিছুতেই মানে না। সে নিজের অরিজিন, নিজের বাবার ব্যাপারে আরো বেশি কিছু জানতে চায়। তার বিশ্বাস এই সব কিছুর পেছনে কারো চক্রান্ত রয়েছে, তাই সে সব সত্য বের করতে চাইছিল। এর ফলে উমার মনে হতে থাকে যে উমার কথাই বিশ্বাস করছে না রিম্বা, যদিও রিম্বার জন্য ব্যাপারটা এমন ছিল না। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই দার্তকে, যে কিনা নিজের স্ত্রী সন্তানের মৃত্যু নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিল।
মূলত নিয়াই তাকে আস্তে আস্তে করে ওই শরবত খাওয়ানোর মাধ্যমে তাকে মানসিকভাবে দুর্বল করে তুলছিল। এখন নিয়াই যা কিছু বলবে সে তাই শুনবে। নিয়াই তাকে বলে এমন কিছু করতে যাতে করে আওয়ান এবং রিম্বার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। দার্তো এই ব্যাপারটাও মেনে নেয়। পরদিন আমরা ব্রত এবং উমাকে কথা বলতে দেখি। অন্যদিকে রিম্বা যায় দার্তোর সাথে কথা বলতে, যেখানে সে দার্তোকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কেন এত বছর পর রিম্বাকে ডেকে পাঠিয়েছে। আমরা বুঝতে পারি যে রিম্বাকে ডেকে পাঠানোও মূলত নিয়াইয়েরই চাল ছিল। সে দার্তোকে দিয়ে এই কাজটি করেছিল যাতে করে সে রিম্বার বলি দিতে পারে। যে ব্যাপারে কোনো কিছু না জানা রিম্বা তো উল্টে রাগ ঝাড়তে থাকে দার্তোর উপর। যদিও দার্তো তার বাবার মৃত্যুর সাথে সরাসরিভাবে জড়িত ছিল বলে তার ধারণা, তবে দার্তো এখানে মুখ খোলে না, বরং সে এখানে ইশারা দিতে থাকে আওয়ান এবং ব্রতর দিকে যে তারা এই সকল কিছুর পেছনে দায়ী। তারাই মূলত রিম্বার মাথা খাচ্ছে। সে এখানে রিম্বাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে তার পরিবারের জন্য কত কিছু করেছে। সে কি কখনো নিজের ভাইকে হত্যা করবে? সে জানে রিম্বা শুধুমাত্র সত্যিটা জানতে চায়, প্রতিশোধ নয়। তবে সে যদি প্রতিশোধ নিতে চায় তাহলে সে যেতে পারে ব্রত এবং আওয়ানের কাছে। এসব কথায় গুরুত্ব না দিয়ে রিম্বা সেখান থেকে রেগে মেগে চলে যায়। অন্যদিকে উমা অনেক বেশি চিন্তিত ছিল রিম্বাকে নিয়ে। যে ব্যাপারটা শুনে ব্রত এবার একটু মজার ছলে বলে যে সে জেনে গিয়েছে যে তার মেয়ের মন আর তার মেয়ের কাছে নেই, আর সে এই ব্যাপারটা নিয়ে ভীষণ খুশি। সে এখানে রিম্বার প্রশংসা করতে থাকে, আর সেই সাথে সে উমাকে বলে যে সে যেন সব সময় রিম্বার পাশে থাকে। মূলত এইসব কথা দ্বারা সে উমার সামনে ভালো সাজছিল। অন্যদিকে রিম্বাকে মারার পরিকল্পনা করছিল। এই পরিকল্পনায় জড়িত ছিল মৌরিও, যে কিনা নিজের কাজের মাধ্যমে আওয়ান এবং রিম্বার মধ্যে এক শত্রুতার সৃষ্টি করছিল। তার আচার আচরণ দেখে বোঝাই যাচ্ছিল যে সে রিম্বার প্রতি ইন্টারেস্টেড। যে ব্যাপারটা লক্ষ্য করে আওয়ান, সেটা সহ্য করতে পারছিল না। রিম্বাও জিনিসটা লক্ষ্য করে, তাই সে মৌরিকে এই কাজ করতে নিষেধ করে। সে যখন এই ব্যাপারে বলছিল তখনই সেখানে চলে আসে উমা। উমা যখন তাদেরকে এইভাবে কথা বলতে দেখে তখন সে নিজেই উল্টে রিম্বাকে ভুল বোঝে। তাই তো রিম্বা তার পিছে ছুটতে থাকে তার রাগ ভাঙানোর জন্য, যেখানে উমা তাকে বলে যে সে রিম্বার উপর এ কারণে রেগে নেই যে সে মৌরির সাথে কথা বলছিল, বরং সে তো এটা ভেবে রেগে আছে যে রিম্বা এখনো পর্যন্ত এই সব কিছুর মধ্যে জড়ানোর চেষ্টা করছে। উমা তাকে নিষেধ করার পরও রিম্বা বলে সে এত সহজে এই ব্যাপারটাকে ছাড়তে পারবে না। সে ভালো করে জানে যে ওই দিন ওই আগুনে তার বাবা পুড়ে মারা যায়নি, বরং তার বাবার মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। উমা বলে যে দার্তো এই সব কিছুর পেছনে রয়েছে, আর সে নিশ্চয়ই এখন রিম্বাকেও নিজের পথ থেকে সরাতে চাইছে। এ কারণেই সে তাকে ওই ফ্যাক্টরিতে থাকতে দিয়েছে, যেখানে রয়েছে অসংখ্য ভয়ানক ইঁদুর। রিম্বা বলে যে সে জানে দার্তো এর পেছনে রয়েছে, তবে সে এটা জানতে চায় যে এই সব কিছুর সাথে আওয়ানের কি সম্পর্ক, অতীতে আওয়ান কি করেছিল। শুধুমাত্র তাই নয়, তার বিশ্বাস এই সব কিছুর পেছনে শুধুমাত্র দার্তো এবং আওয়ানই নয়, বরং তাদের পেছনে বড় কারোর হাত রয়েছে। উদাহরণস্বরূপ সে মৌরির ঘটনাটি বলে। মৌরির সাথে সে বহু বছর ধরে কাজ করছে, তবে এই শহরে আসার পর থেকে, বিশেষ করে গতদিনের পর থেকেই মৌরির ব্যবহার তার প্রতি পাল্টে গিয়েছে। তার চিরপরিচিত বান্ধবী মৌরি তার সাথে অন্যরকম সম্পর্ক স্থাপন করতে চাইছে, যে ব্যাপারটা তার কাছে একদমই স্বাভাবিক লাগছে না। ফলে আমরা বুঝতে পারি যে মৌরির তার প্রতি আকর্ষণ আসাটাও হয়তোবা নিয়াইয়েরই একটা চাল ছিল। সেই হয়তোবা কালো জাদুর মাধ্যমে এই সব কিছু করছিল। উমা কৌতূহল নিয়ে প্রশ্ন করে যে তার কি মনে হয় এই সব কিছুর পেছনে কে আছে। উত্তরে এবার রিম্বা ইতস্তত বোধ করতে করতে জানায় যে ব্রত। যা শুনে উমা এত বেশি রেগে যায় এবং তাকে একটা থাপ্পড় মেরে বসে। রিম্বা এখানে তাকে বোঝানোর চেষ্টা করে যে ব্রত নিশ্চয়ই উমার ব্যাপারেও কোনো না কোনো কিছু লুকিয়েছে। বাইরের মানুষের মধ্যে ব্রত তো কখনো বিয়েই করেনি, তাহলে উমা তার সন্তান কিভাবে জন্মগ্রহণ করলো? তবে উমা এইসব কিছু জানতে চায় না। সে এমন কোনো কিছুই জানতে চায় না যা তাকে তার বাবার থেকে দূর করবে। সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে, তার বাবাই তার একমাত্র পরিবার, তাই সে এই ব্যাপারে রিম্বার আর কোনো কথাই শোনে না। অন্যদিকে মৌরির সাথে দেখা করে কার্মিলা। কার্মিলা এখানে মৌরিকে কিছু ইনফরমেশন দেয়, যেগুলো সে চাইছিল যাতে করে রিম্বার কানে পৌঁছায়। সে মৌরিকে জানায় যে আওয়ান এবার রিম্বাকে শেষ করে দিতে চাইছে, কেননা তার বাবার মৃত্যুর পেছনে রয়েছে আওয়ানের হাত, আর এই ব্যাপারে রিম্বার কোনো ধারণা নেই।
সে এখানে মৌরিকে অনেক কিছু বলে ভয়ও দিতে থাকে, যাতে করে সে আওয়ানকে ধোঁকা না দেয়। সে ভালো করেই জানতো এই সব কিছু মৌরি রিম্বাকে জানাবে। এর ফলে রিম্বা অনেক বেশি রেগে যাবে এবং পৌঁছে যাবে আওয়ানের বাড়িতে। আর আওয়ানের বাড়িতে নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য, কেননা বেশ কিছু বছর আগে সেখানেই আওয়ান খুবই সাফাইয়ের সাথে রিম্বার বাবাকেও শেষ করে দিয়েছিল। আর এবার পালা ছিল রিম্বার। এদিকে ওই দিনই রিম্বা আবারও দেখা করতে আসে উমার সাথে, কেননা দার্তো তাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। এমনকি ফ্যাক্টরিতেও তার থাকার এখন আর কোনো জায়গা হচ্ছিল না। আর তার মতে এই সব কিছুর পেছনে রয়েছে ব্রত। একথা শোনা মাত্রই উমা তাকে শাসিয়ে বলে যে সে দ্বিতীয়বার রিম্বার গায়ে হাত তুলতে চাইছে না। সে রিম্বাকে সেখান থেকে চলে যেতে বলে। তাদের এই সকল কথাবার্তা দূর থেকে শুনে ফেলে ব্রত। সে বুঝে যায় এটিই সঠিক সময়। ওই রাতেই সে এবং নিয়াই মিলে কালো জাদু করতে শুরু করে। তবে এবার পার্থক্য হলো চাদরের নিচে নিয়াই নয়, বরং ছিল ব্রত, যার উপর কালো জাদু করে নিয়াই। এবং সাথে সাথে ব্রত যেন হাওয়ায় মিলিয়ে যায়। ধোয়ার রূপ ধারণ করে সে ওই ঘর থেকে বেরিয়ে আসে। আর এরপর পুরোপুরিভাবে রিম্বার রূপ নেয়, যে রূপ নিয়ে সে পৌঁছে যায় উমার ঘরে। উমা প্রথমে দেখে তাকে রিম্বাই মনে করে। পরবর্তীতে উমার নিজেরও হুঁশ থাকে না, কেননা তার উপরও কালো জাদু করছিল নিয়াই। আর এইভাবেই ব্রত ঠিক রিম্বার রূপ নিয়ে উমার সাথে মিলিত হয়, যাকে কিনা সে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো করে পেলে পুষে বড় করেছে। এদিকে ওই সময় আসল রিম্বা রেগেমেগে পৌঁছে গিয়েছিল আওয়ানের বাড়িতে। আওয়ানের তো আগে থেকেই ধারণা ছিল যে এরকম কিছু হতে চলেছে, তাই সে খুব একটা সারপ্রাইজ হয় না। এখানে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে আওয়ান নিজে রিম্বাকে মারে না, বরং সে তো গান চালিয়ে ডান্স করছিল এবং তার লোকেরা রিম্বাকে মারছিল। অন্যদিকে ওই সময় বেচারি উমা ভাবছিল রিম্বা হয়তোবা তার সাথেই রয়েছে, যেখানে সে রিম্বাকে জিজ্ঞাসা করে যে এখন সে কি চায়। সে কি উমার জন্য নিজের সকল প্রতিশোধের আগুন নিভিয়ে দিতে পারবে? তবে রিম্বা এই কথার কোনো উত্তর দেয় না, কারণ এটা তো রিম্বা ছিলই না। ব্রত সেখান থেকে আবারও হাওয়ায় মিলিয়ে যায়, যা দেখে উমা একটু অবাক হয়। এদিকে আসল রিম্বাকে আহত করে আটকে রেখেছিল আওয়ান। সেখানে সে মৌরিকেও এনেছিল। সে এটা জেনে অবাক হয় যে মৌরিকে কার্মিলা বলেছে আওয়ান নাকি রিম্বাকে মারতে চায়, অথচ তাকে দার্তো বলেছে যে রিম্বা নাকি আওয়ানকে মারতে চায়। এই কোন ধরনের খেলা তারা শুরু করেছে? এই সব কিছু আওয়ান ঠিকই বের করবে, তবে তার আগে সে রিম্বাকে শেষ করে দিতে চায়। যা শুনে মৌরি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়লে সে মৌরির ওপরও রেগে যায়, কেননা মৌরি তো তার গার্লফ্রেন্ড ছিল। এখানে মৌরি তার উপর থুথু মারে, যার ফলে আওয়ান এত বেশি রেগে যায় যে তাকে একটা থাপ্পড় মেরে বসে। অন্যদিকে উমা রুম থেকে বের হতেই ব্রতকে দেখতে পায়। তখনই ব্রত তাকে জিজ্ঞাসা করে যে রিম্বা এখানে এসেছিল, যাকে সে বের হতে দেখেছে, সে কোথায় যাচ্ছে। যা শুনে এর কোনো উত্তর না দিয়ে বরং উমা তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে, যা ছিল রিম্বার বাবার মৃত্যু রিলেটেড। তবে এই ব্যাপারে সরাসরি কোনো উত্তর দেয় না ব্রত, বরং সে তো এখানে উল্টে উমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে, যার ফলে উমার মনে হতে থাকে যে সে তার বাবাকে এই প্রশ্নগুলো করে কষ্ট দিচ্ছে। তাই তো সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে রিম্বার কাছে গিয়ে তাকে বোঝানোর জন্য। যা দেখে নিয়াই ব্রতর কাছে আসে এবং তাকে বলে যে তারা যদি তাদের এই উদ্দেশ্যে সফল হয় তাহলে তারা কুন্তিলানাকে নিয়ে আর ভয় পাবে না। অন্যদিকে আমরা রিম্বাকে দেখতে পাই, যার সামনেই বেঁধে রাখা হয়েছিল মৌরিকে। নিজেকে ধোঁকা দেওয়ার শাস্তি আওয়ান খুব ভয়ঙ্করভাবে তাকে দিতে চলেছিল। সে মৌরির মুখের উপর একটা বল রাখে, যেটা খেলার বাহানায় সে মৌরির মুখ পুরো থেতলে দেয়। রিম্বা অনেক চেষ্টা করে মৌরিকে বাঁচানোর, তবে শেষমেশ সে এই কাজে ব্যর্থ হয়। আওয়ানের লোকেরা তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এরই মাঝে সেখানে পৌঁছে যায় উমা। সে প্রবেশ করেই প্রথমে আওয়ানের মাথায় আঘাত করে। এতে করে আওয়ান অনেক বেশি রেগে যায় এবং উমাকে মারতে থাকে। এর ফলে উমা মাটিতে পড়ে যায়। আর এটা হওয়ার সাথে সাথে কি হতে চলেছে তা তো আমরা অলরেডি জানি। উমার চোখ লাল হয়ে যায় এবং সে আবারও জাভানিজ ভাষায় ওই গানটি গাইতে থাকে। মুহূর্তের মধ্যে সেখানে চলে আসে কান্তির আত্মা এবং সে সাথে সাথে আওয়ানের সব লোকজনকে শেষ করে দেয়। এটা দেখে আওয়ান হকি স্টিক নিয়ে এগিয়ে যায় কান্তির উপর আক্রমণ করতে, তবে কান্তি সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপর সে আচমকা এসে আওয়ানের হৃদয় তার বুক চিরে বের করে নিয়ে আসে এবং সেটা খুবই ভয়ানকভাবে চিবিয়ে খেতে থাকে। দৃশ্য চলে যায় নিয়ার কাছে, যে কিনা ওই শয়তান ইঁদুরের দেওয়া সিলভার কয়েনগুলো কালেক্ট করছিল। সেগুলো নেওয়ার পর সে অখাদ্য নোংরা খাবার নিয়ে আসে দার্তোর জন্য।
দার্ত ততক্ষণে পুরোপুরি তার হাতের পুতুলে পরিণত হয়েছিল। নিয়াই এখন যেভাবে তাকে রাখছিল ঠিক সেইভাবেই অসহায়ের মতো থাকছিল দার্ত। অন্যদিকে আওয়ানের হাত থেকে বাঁচার পর রিম্বা যায় ব্রতর সাথে কথা বলতে, যেখানে ব্রত তাকে অনেক কিছু জানায়, কিভাবে তার বাবা আওয়ানের ফাঁদে পা দিয়েছিল এবং ওই থিয়েটারে মিটিং চলাকালীন আওয়ানের লোকেরা সেখানে অপারেশন চালিয়েছিল। সে সেখানে উপস্থিত সকলকে নৃশংসভাবে হত্যা করেছিল আর এরপর পুরো থিয়েটার ধরে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু সে হারিওকে অর্থাৎ রিম্বার বাবাকে মারেনি, বরং সে তো তাকে দিয়ে দিয়েছিল দার্তোর কাছে। দার্তোর এই কালো জাদুর জন্য কিছুদিন পর পরই হিউম্যান স্যাক্রিফাইসের প্রয়োজন হতো, অর্থাৎ মানব বলি, যেটার জন্য সে 6 বছর আগে বলি দিয়েছিল হারিওকে, অর্থাৎ নিজের ভাইকে। মূলত এই শয়তান ইঁদুরেরা শুধুমাত্র দার্তোর রক্তকে একসেপ্ট করে, আর এই কারণেই দার্তো প্রথমে নিজের স্ত্রী সন্তানকে আর এরপর নিজের ভাইকে বলি দিয়েছিল। অর্থাৎ ব্রত বলতে চাইছিল রিম্বার পরিবারের সাথে ব্রতর কোনো রকম কোনো শত্রুতা ছিলই না, তার বাবার মৃত্যুর সাথে তার কোনো কানেকশন নেই। যদিও রিম্বা এই কথাটি পুরোপুরিভাবে মানে না। সে ব্রতকে বলে যে সে ব্রতর উপর কৃতজ্ঞ, কেননা ব্রত তাকে তার বাবার ব্যাপারে সবকিছু খুলে বলেছে, কিন্তু সে ব্রতর সবটা বিশ্বাস করেনি। একথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। ব্রতর এই ব্যাপারে ধারণা ছিল, সে মূলত এই সকল স্টোরি দ্বারা রিম্বাকে এক প্রকার কনফিউজড করতে চাইছিল, আর এই ব্যাপারে সে অনেক আগেই নিয়াই এবং কার্মিলার সাথে পরিকল্পনা করে রেখেছিল। রিম্বাকে কনফিউজড করে সে তাকে উমার চোখে খারাপ বানাতে চাইছিল। এখন পরদিনই উমা যায় রিম্বার সাথে কথা বলতে, যেখানে উমা এবার নিজের অতীতের সবকিছু খুলে বলে, অর্থাৎ সেই অতীত যেটা আমরা এই মুভির প্রথম পর্বে দেখেছিলাম। আর সেখানে আমরা এটাও জানতাম যে উমা পুরো সত্যটা জানতো না, ব্রত তাকে মিথ্যা বলেছিল, তাই তো সে না জেনেই নিজের বাবা জোকরোকে হত্যা করেছিল। এখনো পর্যন্ত সে ব্রতর সত্যটা জানতো না, এ কারণে সে যা কিছু জানতো সেটাই খুলে বলে রিম্বাকে। আর এ কারণেই রিম্বার তার পুরো কথাই বিশ্বাস হয় না। সে বলে উমা ততটুকুই জানে যতটুকু ব্রত তাকে জানাতে চেয়েছে, তবে রিম্বা উমার মতো অন্ধবিশ্বাসী না, সে ঠিকই নিজের সত্য খুঁজে বের করবে। যা শুনে উমার খুব খারাপ লাগে। সে বলে এই সত্যের পেছনে সে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে, প্রতিশোধের স্পৃহায় সে পাগল হয়ে গিয়েছে। সে কি এখন অসুস্থ দার্তকেও মারতে যাবে? আমরা দেখতে পাই ওই রাতে সত্যিই রিম্বা পৌঁছে যায় দার্তকে মারতে, তবে দার্তর উপর আঘাত আনার আগেই সেখানে পৌঁছে যায় নিয়াই। নিয়াই রিম্বাকে এই কাজে বাধা দেয় এবং তাকে বলে শুধু শুধু দার্তর খুনে তার হাত রাঙাতে হবে না, দার্ত এমনিতেও বেশি দিন বাঁচবে না, এখন তাকে মেরে রিম্বার কোনো প্রতিশোধই পূরণ হবে না, তার থেকে বরং সে যে ধুকে ধুকে শাস্তি পেয়ে মরছে এই শাস্তিই তাকে দেওয়া ভালো। রিম্বা দেখতে পায় দার্তকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে তারই পোষা ইঁদুর। এখানে রিম্বা অসহায় দার্তকে তো ছেড়ে দেয়, তবে সে নিয়াইয়ের সাথে কথা বলতে চায় সবকিছুর ব্যাপারে। নিয়াইও তাকে সবটা খুলে বলে। সে প্রথমে তাকে ওই আয়না দুটোর কাছে নিয়ে যায় আর এরপর তার চোখে হাত রেখে ওই আয়নার সামনে দাঁড় করায়, যার ফলে রিম্বা এবার আয়নার ভেতরকার ওই ভয়ঙ্কর জগৎ দেখতে পায়, যেখানে সে কান্তির আত্মাকেও দেখে। কান্তির আত্মাকে এর আগেও সে মানুষ খুন করতে দেখেছিল, তাই এবার তার খানিকটা বিশ্বাস আসে নিয়াইয়ের উপর। নিয়াই এবার তাকে সবটা খুলে বলে, অর্থাৎ কিভাবে গত পার্টে ব্রত জোকরোকে ধোঁকা দিয়েছিল, কিভাবে সে কান্তিকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছিল। শুধুমাত্র তাই নয়, কিভাবে সে উমাকে ভুল বুঝিয়ে তারই বাবাকে খুন করিয়েছিল। সবটা শোনার পর রিম্বা হতবাক হয়ে যায়। সেই সাথে সে জানতে পারে উমাকে নিয়ে তার পরবর্তী পরিকল্পনা কি, যেটা শোনার সাথে সাথে রিম্বা আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না, কেননা সে জানতে পেরেছিল উমাকে দিয়ে ব্রত আর এক কুন্তিলানাক তৈরি করতে চলেছে, অর্থাৎ উমাকেও ওই সব কিছু সহ্য করতে হবে যা কান্তিকে সহ্য করতে হয়েছিল, অর্থাৎ উমার মাকে। তাই তো রিম্বা ওই দিন রাতেই পৌঁছে যায় ব্রতর বাড়ির সামনে, যেখানে ব্রতর লোকেরা তাকে আটকানোর চেষ্টা তো করে, তবে ব্রত তাকে ভেতরে আসতে দেয়। ভেতরে প্রবেশ করেই রিম্বা চলে যায় উমার সাথে কথা বলতে, তবে কতদিনের কথার পর উমা তো তার সাথে কোনো রকম যোগাযোগই রাখতে চাইছিল না, তার কোনো কথাই শুনতে চাইছিল না। উমা এখানে বলে যে ব্রত প্রথম থেকে সবকিছু পরিকল্পনা করছে। ব্রতর প্রথম থেকেই হারিও এবং দার্ত দুজনের সম্পদের উপরই নজর ছিল। সেই দার্তকে কালো জাদুর পথে এনেছিল এবং তাকে দিয়েই নিজের ভাইকে বলি দিয়েছিল। শুধুমাত্র তাই নয়, প্রথম থেকে সে সবকিছু এমনভাবে পরিকল্পনা করেছিল যাতে করে তার নামটি সামনে না আসে, অথচ সবকিছু তারই হয়ে যায়। যেমন দার্তর সিলভার ফ্যাক্টরি সে নিয়ে নিয়েছে, সেই সাথে হারিওর ওই সিনেমা হলও। তবে উমা তো কোনো কিছুই মানতে চাইছিল না,
তখন রিম্বা উমার সত্যটাও তার সামনে রাখে যে তার বাবা ব্রত নয় বরং জোকর। একথা শুনে উমা একদমই হতবাক হয়ে যায়। রিম্বা তাকে সবকিছু খুলে বলতে যাবে এমন সময় সেখানে চলে আসে ব্রত। উমা এগিয়ে যায় ব্রতর দিকে এবং তার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তবে ব্রত আবারও তার নাটক শুরু করে দেয়। সে সরাসরি কোনো অ্যান্সার দেয় না, বরং সে ইমোশনালি উমাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে বলে মানুষ সেটাই বিশ্বাস করে যেটা তার মন বিশ্বাস করতে চায়, তাই উমাকে এখন বেছে নিতে হবে যে সে কার কথা বিশ্বাস করবে। একথা শুনে উমা ইমোশনাল হয়ে পড়ে। রিম্বা বুঝতে পারে যে ব্রত আবারও তার কথার জালে উমাকে ফাঁসাচ্ছে, তাই সে এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না এবং ব্রতকে মারতে শুরু করে। উমা তাকে আটকানোর চেষ্টা করে। আমরা জানি ব্রত একদমই অসহায় না, সে ঠিকই চাইলে রিম্বার প্রতিবাদ করতে পারত, তবে সে সামান্যতম প্রতিবাদ পর্যন্ত করে না বা রিম্বাকে নিজেকে মারার থেকে আটকায় পর্যন্ত না, কেননা তার মূল লক্ষ্য তো আরো বেশি ভয়ঙ্কর ছিল। বাবাকে মার খেতে দেখে তাকে আটকাতে আসে উমা, আর এর ফলে না চাইতেও রিম্বার হাতের আঘাত লাগে উমার গায়ে, যার ফলে উমা সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর এর মানে আমরা জানি। আচমকাই উমা চোখ মেলে এবং জাপানিজ ভাষায় গান গাইতে থাকে, যেটা শোনা মাত্রই ব্রত খুশি হয়ে যায়, কেননা সে তো এটাই চাইছিল। আর এই কারণেই সে এতক্ষণ যাবৎ রিম্বার হাতে মার খাচ্ছিল, যাতে করে রিম্বার একটা আঘাত লাগে উমার গায়ে এবং উমার মা অর্থাৎ কান্তির আত্মা চলে আসে রিম্বার উপর প্রতিশোধ নিতে। আর এমনটিই হয়। কান্তির আত্মা ওই আয়না থেকে ভয়ানকভাবে বেরিয়ে আসে, আর এরপর উড়তে উড়তে এসে জাপড়ে ধরে রিম্বাকে। রিম্বা প্রথমে কিছুই বুঝতে পারে না। কান্তি তাকে ছুঁড়ে মারে। সে দেখতে পায় আশেপাশে প্রচণ্ড বাতাস বইছে। কান্তি গায়েব হয়ে যায়। মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই রিম্বাকে নিয়ে কান্তি হাওয়ায় ভাসছে। যেখানে সে রিম্বার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। তার লাশটি নিচে পড়ে থাকে। এমন সময় সিঁড়ি দিয়ে নেমে আসে ব্রত। ব্রতকে দেখে কান্তি তার উপর হামলা করতে যাবে, তবে তার আগেই ব্রত তার মাথার ওই সিলভার কাঠিটি তার সামনে ধরে, যার ফলে কান্তির আত্মা ছটফট করতে করতে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর ব্রত রিম্বার কাছে যায় এবং তাকে বলে যে কিছু সময় সত্য সব থেকে বড় মিথ্যায় পরিণত হয় এবং মিথ্যার থেকেও ভয়ানক রূপ ধারণ করে। এখন এরপর ব্রত এবং কার্মিলা মিলে রিম্বাকেও বলি দিয়ে দেয়, অর্থাৎ ওই ইঁদুরদের হাতে ছেড়ে দেয়। আর এর বদলে তারা পেতে থাকে সিলভার। ফলে এবার তারা আরো বেশি বড়লোক হতে চলেছিল। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই ওই ঘরটির দৃশ্য, যেখানে একসময় কান্তিকে বেঁধে রাখা হয়েছিল। ঠিক একইভাবে আটকে রাখা হয়েছে উমাকে, যে কিনা ব্রতর দ্বারা প্রেগনেন্ট, অর্থাৎ তার উপরও চালানো হচ্ছে নির্মম নির্যাতন। ব্রত এবং নিয়াই তাদের সকল পরিকল্পনায় সফল হয়েছে। তারা আরও একটি কুন্তিলানাক বানাতে চলেছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভির দুটি পার্টেই খারাপের জয় হয়েছে। এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে আশা করছি এর তৃতীয় পার্টে এমনটি হবে না, যেটা কিনা খুব শীঘ্রই বের হতে চলেছে। তাই ওই পার্টের গল্পও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে আরও বেশি জানতে চান তাহলে আমার ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেইলি লাইভ ব্লগ আপলোড করি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।